আগামী জাতীয় নির্বাচন হতে পারে ৮ ফেব্রুয়ারি। বিএনপি স্বাগত জানালেও জুলাই সনদ ও লেভেল প্লেইং এর সুরাহা চায় জামায়াত এনসিপি। নির্বাচনে এআই অপব্যবহার ঠেকাতে ইসির বিধিমালা চূড়ান্ত, চলছে আরপিও সংশোধন, সিসি ক্যামে সর্বোচ্চ গুরুত্বের পরিকল্পনা। ২৭ বছর পর শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের আশা, আন্দোলন ও দাবির মুখে কমিটি গঠন, মিশ্র প্রতিক্রিয়া ছাত্র সংগঠনগুলোর। এবং যুক্তরাজ্যে ফিলিস্তিনিপন্থী সংগঠনের পক্ষে বিক্ষোভ করায় ৪৫০র বেশি আটক, পুলিশের ওপরে হামলার অভিযোগ। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাড়িতে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মশিউর অনিক। নির্বিঘ্নে ভোট গ্রহণ আর সহিংসতা এড়াতে ফেব্রুয়ারি সপ্তাহের প্রথম কিংবা শেষ কার্যদিবসের দিকেই নির্বাচন আয়োজনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। রমজানের আগে শপথ গ্রহণ সহ আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলোকে বিবেচনায় রেখে বিশ্লেষকরা বলছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে ৮ ফেব্রুয়ারি। নির্বাচনী রোডম্যাপকে বিএনপি সহ প্রায় যে সমস্ত দলগুলো আছে তারা স্বাগত জানাচ্ছে, তবে এখনও রয়ে গেছে কিছুটা যদি কিন্তু। জামায়াতের দাবি জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে নির্বাচন, আর এনসিপি চায় লেভেল প্লেইং ফিল্ড। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা। ইতিমধ্যে এমন বক্তব্য এসেছে নির্বাচন কমিশন থেকে, আর প্রধান নির্বাচন কমিশনার আরও স্পষ্ট করে বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণা থেকে নির্বাচনের মধ্যে ৪০ থেকে ৪৫ দিনের পার্থক্য থাকে। এবার সেটি ৬০ দিনে গিয়েও ঠেকতে পারে। যদি তাই হয় তাহলে নির্বাচন কবে? নির্বাচন বিশ্লেষকরা বলছেন একই দিনে সারা দেশে নির্বিঘ্নে ভোট গ্রহণ ও সহিংসতা এড়াতে সপ্তাহের প্রথম ও শেষ কার্যদিবস ভালো দিন। সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে ১, ৮ ও ১৫ তারিখ যেহেতু রোববার এবং ৫ ও ১২ তারিখ বৃহস্পতিবার, ১৭ কিংবা ১৮ তারিখ শুরু রমজান। তাতে ভোট গ্রহণের পর রমজানের আগে শপথ গ্রহণ সহ নতুন সরকারের আনুষঙ্গিক কাজ শেষ করতে চাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে ভালো দিন হতে পারে ৮ ফেব্রুয়ারি। বিপুল সংখ্যক ভোটার যারা শহরাঞ্চলে থাকে, ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, তারা কিন্তু এইসব এলাকার ভোটার না, এবং যদি লম্বা একটা ছুটি পায় তাহলে তারা ভোট দেওয়ার জন্য তাদের যে ভোটার এলাকা সেখানে তারা যাবে। কাজেই সেক্ষেত্রে এই তারিখটা, দিনটা যদি বৃহস্পতি বা রবিবারে হয় তাহলে বোধহয় ভালো হয় সবার জন্যই। তা আমরা ধরে নিতে পারি যে ফেব্রুয়ারির প্রথম দিকেই, আমার ধারণা ১০ দিনের মধ্যে, ১ থেকে ১০ তারিখের মধ্যে নির্বাচনটা হয়ে যাবে। এদিকে রাজনৈতিক দলগুলো সেভাবে নিচ্ছে প্রস্তুতি। এনসিপি বলছে যে কোনো তারিখে হতে পারে নির্বাচন, তবে তফসিল ঘোষণার আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি জরুরি। যার একটু টাকা বেশি সে হয়তো তার জনসভায় হাজার হাজার লোক আনছে, কিন্তু যার টাকা নাই সে আনতে পারছে না, ওটা তখন হচ্ছে ভোটে একটা প্রভাব ফেলে। তো আমরা সেই জায়গাটায় বলছি একই ডিজাইনে, একইভাবে, একই মঞ্চে যেন সবগুলো প্রার্থী যেন নির্বাচনী প্রচারণা চালাতে পারে, সেই ধরনের ব্যবস্থাগুলো নিলে এবং একই সাথে সংস্কারটাকে বাস্তবায়ন করতে পারলে, বিচার প্রক্রিয়াটা দৃশ্যমান হলে নির্বাচনের শিডিউল নিয়ে আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। এটা তো হইতে পারে। এখানে আমাদের তফসিল ঘোষণার সময়সীমাকে স্বাগত জানিয়ে জামায়াতের দাবি জুলাই সনদের ভিত্তিতে হতে হবে নির্বাচন। ইলেকশনের টাইমলাইন করেছেন, মোস্ট ওয়েলকাম, বাট ইলেকশনটা হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে। এই সরকারকেই এটা বাস্তবায়ন করে দেখাতে হবে, আমরা এটা বলেছি। নাম্বার 2, ইলেকশন যদি করতে হয় লেভেল প্লেইং ফিল্ড আনতে হবে। আমাদের আরেকটা অন্যতম দাঁড়িয়ে ছিল নির্বাচন জিনিস, সেটা হলো পিয়ার পদ্ধতিটা আনা। পিয়ার পদ্ধতি একটা বেস্ট পদ্ধতি নির্বাচনে। ভোটের দিন তো ছুটি থাকে না, ছুটি। পোস্টাল ভোটের ব্যবস্থা ভালো চিন্তা উল্লেখ করে বিএনপি বলছে তফসিলের আগে আরপিও সংশোধন সহ যে কোনো সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে পারে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন কমিশনের সাথে সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হবে, এটা প্রক্রিয়া। যেগুলোর জন্য আইন সংশোধনের বিষয় আছে সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে প্রতিনিয়তই হয়ে যাচ্ছে, সেটা হতে পারে। এগুলো সব কিছুই
একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজন। প্রবাসীদের ভোটের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে পোস্টাল ব্যালটে শুধু মার্কাটা থাকবে, প্রার্থীদের নাম থাকবে না, এটাও একটা খুব চমৎকার সিদ্ধান্ত হয়েছে। এই প্রস্তাবগুলো খুবই উত্তম, যাতে কোনো নাগরিক তার সরকারি দায়িত্ব পালন করার কারণে ভোট বঞ্চিত না হয়। নির্বাচনের তফসিল ঘোষণার সময়সীমা নির্ধারণ হওয়ার ফলে নির্বাচন কমিশনের পাশাপাশি চ্যালেঞ্জ বাড়ছে অন্তর্বর্তী সরকারেরও। নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দল এবং পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন শেষ করতে হবে তফসিল ঘোষণার আগেই। তেমনি একই সাথে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন ব্যবস্থার সাথে যুক্ত অন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও সমান তালে সক্রিয় করতে হবে। তাহলে কেবল সম্ভব একটি কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। নির্বাচন ঘিরে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব নিয়ে শঙ্কিত নির্বাচন কমিশন। আগামী সংসদ নির্বাচনে ইসির পক্ষ থেকে এইসব বিষয়ে আসতে পারে নির্দিষ্ট কিছু বিশেষ নির্দেশনা। আর একই সাথে সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারের ব্যবহার নিষিদ্ধ, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা সহ ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কথা ভাবছে ইলেকশন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন মিয়া মিনুল। নির্বাচন ঘিরে সংঘাত, সহিংসতা, প্রতিপক্ষকে ঘায়েল করতে চলে আধিপত্য বিস্তার, বাদ যায় না কেন্দ্র দখলও। এমন সব অভিযোগ অসঙ্গতিতে বন্ধ হয় ভোট কার্যক্রম। ভোটের সময়ে এসব ঘটনা এড়াতে প্রার্থী ও দলের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনে নির্বাচন কমিশন কঠোর হলেও এসব যেন প্রতিটি নির্বাচনের নিয়মিত ঘটনা। সবশেষ 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এমন সংঘাত, সহিংসতা আর আচরণবিধি লঙ্ঘনে ঘটে বেশ কিছু প্রাণহানি। নির্বাচনী সহিংসতায় বিগত 3 জাতীয় সংসদ নির্বাচনে অর্ধশতেরও বেশি প্রাণহানি ঘটে। আহতের সংখ্যা দাঁড়ায় কয়েক হাজারে। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিসইউজ অফ এআই, অ্যাবিউজ অফ এআই, এই যে রং ইনফরমেশনগুলো দিচ্ছে। আচরণ বিধিমালা চূড়ান্ত হলেও বহুল ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর অপব্যবহার নিয়ে শঙ্কিত খোদ কমিশন প্রধানও। তাই তো এবারও নির্বাচনী আচরণ বিধিমালা 2025-এ বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে বিষয়টি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ নজরদারির কথা ভাবছে নির্বাচন কমিশন। সবশেষ ইসির নবম কমিশন সভায় নির্বাচনী আচরণ বিধিমালা চূড়ান্ত হলেও নতুনভাবে আরপিও যাচাই বাছাই করছে ইসি। এবার পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষভাবে যুক্ত হতে যাচ্ছে এআই প্রযুক্তি ব্যবহারে সচেতনতা। তবে এই নিয়ে বারবার বৈঠক করেও এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারছে না নির্বাচন কমিশন। তাহলে চ্যালেঞ্জটা কোথায়? ইলেকশনের সময় কোনো একটা ভিডিও যদি 2-3 ঘন্টা অনলাইনে থাকে এবং সেটা যদি মিস ইনফরমেশন যুক্ত ভিডিও হয়, তাহলে কিন্তু আপনার যে কোনো এলাকায় কিংবা পুরো ন্যাশনালি ভোটার বিহেভিয়ার চেঞ্জ করে ফেলতে পারে। ইলেকশন টাইমে এই ওভারসাইট বোর্ড খুবই ক্লোজলি প্ল্যাটফর্মগুলোর সাথে কাজ করতে হবে। এছাড়া ড্রোন ব্যবহারের নিষেধাজ্ঞা সহ প্রয়োজনে সিসি ক্যামেরা ব্যবহারের কথা ভাবছে ইসি। রাজনৈতিক বিশ্লেষকদের শঙ্কা, ঝুঁকি এড়াতে দেশের 45,000 ভোট কেন্দ্রে ব্যয়বহুল হলেও প্রয়োজন বিবেচনায় সিসি ক্যামেরা বসানোর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে নির্বাচন কমিশনকে। শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্র না, আমার কাছে মনে হয় সবগুলো কেন্দ্র এবার ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা যদিও খুব খরচ বাড়বে, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে মানুষ মারা যাওয়াকে বাঁচানোর জন্য, সহিংসতাকে এড়ানোর জন্য সিসিটিভি ক্যামেরাটা খুব গুরুত্বপূর্ণ। সব কেন্দ্রে এটা বসানো দরকার এবং এটাকে স্ট্রংলি মনিটরিং করা দরকার। পলিটিক্যাল পার্টিগুলো একটা শক্ত মেসেজ দিতে হবে যে এই জাতীয় কাজ থেকে বিরত থাকতে হবে। প্রচারণায় পোস্টারের ব্যবহারে নিষেধাজ্ঞা থাকছে এবার। তবে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে সুযোগ থাকছে। এতে আনা যাবে না বিদেশি অর্থায়ন। সরকারি সামগ্রী ব্যবহারে নিষেধাজ্ঞা রাখা হচ্ছে। পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারে উৎসাহী করছে ইসি। একই সাথে আচরণবিধি লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ প্রার্থিতা বাতিল থাকছে আগের নিয়মেই। সেই সাথে কমন প্ল্যাটফর্ম থেকে প্রার্থীদের ইস্তেহার ঘোষণার সুযোগ রাখছে নির্বাচন কমিশন। আর এসব নিয়েই অনেকটা চূড়ান্তের পথে নির্বাচনী আচরণ বিধিমালা 2025। নেওয়া হচ্ছে মতামত, সুপারিশও। 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনী তফসিল। এতে বাকি রইল 4 মাস। নির্বাচন ঘিরে তৎপর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই সাথে যৌথ বাহিনীও।
তবে দ্রুত সময়ের মধ্যে আচরণবিধি চূড়ান্ত করে এর প্রয়োগে কতটা কঠোর হতে পারে নির্বাচন কমিশন, সেটি এখন দেখার বিষয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা। একটা তথ্য দিয়ে শুরু করতে চাই। ডাকসু নির্বাচন 1990 সালের পরে 19 সাল পর্যন্ত একবার হয়েছিল, অর্থাৎ 97-এর পর থেকে কিন্তু একবারই ডাকসু নির্বাচন হয়েছে, যেখানে চাকসু নির্বাচন এখন পর্যন্ত সম্ভব হয়নি। তারই ধারাবাহিকতায় দীর্ঘ 27 বছরেও হয়নি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা শাকসু নির্বাচন, আর যা শিক্ষার্থীদের মধ্যে জন্ম দিয়েছে গভীর আক্ষেপ আর উৎকণ্ঠার একটা নাম হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক যে আন্দোলন আর দাবি, তার মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রবিধি পুনর্প্রণয়ন কমিটি গঠন করেছে শাকসু নির্বাচনকে নিয়ে। আর এতে করে আবারও আশার আলো দেখছেন শিক্ষার্থীরা, যদিও নতুন কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে রয়েছে নানা ধরনের বিতর্ক। তবুও নির্বাচনের অপেক্ষায় পুরো রয়েছে ক্যাম্পাস। অনিল পালের ক্যামেরায় সন্দীপন শুভর প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে মাত্র 6 বার অনুষ্ঠিত হয়েছে শাকসু নির্বাচন। সর্বশেষ নির্বাচনটি হয়েছিল 1997 সালে। দীর্ঘ সময়েও নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের যেন আক্ষেপের শেষ নেই। জুলাই গণ অভ্যুত্থানে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 9 দফা দাবির অন্যতম ছিল শাকসু নির্বাচন। গণতন্ত্র চর্চা, রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে শাকসু নির্বাচনের দাবি তুলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র নির্বাচন প্রয়োজন, আমরা শাকসু চাই, যেখানে কিনা নেতৃত্বের গুণাবলী ঘটবে, নিরপেক্ষ একজন প্রতিনিধি হতে হবে। সেই জায়গা থেকে ছাত্রদের মধ্য থেকে ছাত্ররা প্রতিনিধি উঠে আসুক। ছাত্রদের অধিকারের লক্ষ্যে, ছাত্রদের অধিকার বাস্তবায়নের জন্য, ছাত্রদের যে নিয়মতান্ত্রিক অধিকার এবং তারা যে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ছাত্র সংসদ নির্বাচনই হতে পারে সবকিছুর একমাত্র সমাধান। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শাকসু নির্বাচনের লক্ষ্যে গেল মাসের 13 জুলাই গঠিত হয় 8 সদস্য বিশিষ্ট প্রবিধি পুনঃপ্রণয়ন কমিটি। এতে কিছুটা স্বস্তি এলো কমিটি গঠনের পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের। শাকসু নিয়ে এত কথাবার্তা হচ্ছে, তারা কখনো ছাত্রদলকে ইনভাইট করে নাই এবং তারা প্রশাসনের সাথে আলাদাভাবে বসে ওরা শাকসু নিয়ে কথা বলতেছে। তো এটা কি আসলে প্রশাসনের প্রশাসন কি কোনো একটা সংগঠনকে আলাদাভাবে পায়দটি দিচ্ছে কিনা, এটা ভাবার বিষয়। সবার প্রাণের দাবি যে শাকসু আবার নতুন করে গঠন হবে, এজন্য প্রশাসন আমরা দেখতে পেয়েছি গতকাল একটা কমিটি হয়েছে। তো আশা করি আমরা ছাত্রদের যে দাবি, সে দাবি আদায় হবে এবং ছাত্র শিবির বরাবরের মতো দাবি জানিয়ে আসছে এবং ছাত্র শিবির সবসময় চায় শিক্ষার্থী বান্ধব দাবিগুলো আদায় করতে, শিক্ষার্থীদের জন্য কাজ করতে। ছাত্র সংসদ নির্বাচনটা আসলে ক্যাম্পাসের যারা অংশীজন আছে, ক্লাবগুলো হোক কিংবা নানা ব্যক্তি মানুষ হোক, তাদের সাথে আসলে আলাপ করে হচ্ছে যে এই দিক দিয়ে এগোনো উচিত বর্তমানে প্রশাসনের। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, সকল অংশীজনের মতামতের ভিত্তিতেই নির্বাচনের আয়োজন করতে চান তারা। শাকসুর প্রবিধিগুলো দেখার জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে, অলরেডি কমিটির কাজ শুরু করেছে। তারা স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে, আমাদের ছাত্রদের সাথে কথা বলে নিয়ম কানুনগুলো সবগুলো দেখে সুন্দর একটা সাজেশন দিবে। দেওয়ার পর আমরা শাকসু নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো, কখন কিভাবে এটাকে দেওয়া যায়। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক শাকসু নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাস ফিরে পাবে তার নতুন নেতৃত্ব। আর গণতন্ত্র চর্চায় এক ধাপ এগিয়ে যাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। সন্দীপন শুভ, এখন, সিলেট। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলের শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যা মামলার বিচার শুরু হয়েছে। 4 আসামিকে নিয়ে আসা হয়েছে ট্রাইব্যুনালে। এই বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে প্রথম দিনের সূচনা বক্তব্যে এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষ কিছু বলেছে কিনা, আর সাক্ষ্য গ্রহণ শুরু হবে ঠিক কবে থেকে, সে বিষয়ে কোনো তথ্য জানেন কিনা? অনেক চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে যে হত্যা করা হয় 5 আগস্টে, যেদিন শেখ হাসিনার পতন হয়, সেদিন সকালে পুলিশের গুলিতে সেখানে 6 জন নিহতের ঘটনা একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গত 14 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল 1 থেকে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে যে ট্রাইব্যুনাল 1, সেই
ট্রাইব্যুনালে এই মামলাটি চলছে। চানখারপুলের এই 6 জন হত্যার ঘটনায় 8 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক উপপুলিশ কমিশনার সুদীপ রায় চক্রবর্তী এবং রমনার অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহ আলম সহ 4 জন পলাতক রয়েছেন এই মামলায়। ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক রয়েছেন এবং ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমন সহ 4 জন এই মামলায় গ্রেপ্তার রয়েছেন। তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বিরুদ্ধে আজকে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের দিন ধার্য রয়েছে এবং আমরা গত 2টি মামলা দেখেছি যেদিন সূচনা বক্তব্যের দিন ধার্য সেদিনেই সূচনা বক্তব্য শেষ করে একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আমরা যেটি শেখ হাসিনার মামলাও দেখেছি, পরবর্তীতে আমরা এটি আশুলিয়ার যে মামলা সেই মামলায় আমরা দেখেছি যে অভিযোগ গঠনের পরে সাক্ষ্য রাখার একটা চেষ্টা করা হচ্ছে এবং আজকে যেহেতু সূচনা বক্তব্য রয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি শেখ হাসিনা সরকার পতনের পর 5 আগস্টের পরে নতুন অন্তর্বর্তী সরকার এসে যে তদন্ত এবং নতুন যে এটি যে সংশোধন করা হয় আইন, সেই আইনের পরে যে মামলা হয়েছে তার মধ্যে এটি দ্বিতীয় মামলা। এই দ্বিতীয় মামলার বিচার কাজ শুরু হচ্ছে আজ এবং সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালে উত্থাপন করা হবে। অনেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান এবং জানাচ্ছিলেন সেখানে যাদেরকে চানখারপুলের হত্যাকাণ্ডে নিয়ে আসা হচ্ছে তাদের সবশেষ খবরাখবর। এবার একটু চলে যেতে চাই চট্টগ্রামে। সেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিট নিয়ে আদালতে শুনানি হবে আজ। চার্জশিটে সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় দাস সহ 38 জনকে অভিযুক্ত করা হয়েছে। আর এই নিয়ে বিস্তারিত জানার জন্য আদালত ভবন থেকে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফাইসাল করিম। ফাইসাল, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে শুনানি ঠিক কখন থেকে শুরু হবে এবং আজকে ঠিক কিসের জন্য দিন ধার্য করা রয়েছে? আমরা যেটি দেখছি যে চট্টগ্রামের যেটা ষষ্ঠ আদালত আছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে ষষ্ঠ আদালত, সেই আদালতের ঠিক পাশেই আছি, এজলাসের পাশে, এবং তোড়জোড় শুরু হয়েছে। মামলাটির শুনানি শুরু হওয়ার কথা রয়েছে সকাল 11টায় এবং চট্টগ্রামের একটি অত্যন্ত আলোচিত চাঞ্চল্যকর একটি মামলা, যেটি আসলে চট্টগ্রামের ইতিহাসে প্রথমবার বলা যায় যে আদালত পাড়ায় কোনো আইনজীবীকে হত্যার ঘটনা এবং ভাঙচুরের ঘটনা, এটি আসলে একেবারেই এমন কোনো ঘটনা আসলে সাক্ষী চট্টগ্রাম হয়নি কখনো, যে কারণে এটি অত্যন্ত আলোচিত একটি মামলা এবং আদালত পাড়ার সামনেই যেভাবে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে সে বিষয়টি অত্যন্ত সমালোচিত, দেশব্যাপী শোকের জন্ম দিয়েছিল। সেই মামলাটিরই চার্জশিট জমা দেয় গত মাসের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখে যেই তদন্তকারী কর্মকর্তা ছিলেন মাহফুজুর রহমান, তিনি 38 জনকে আসামি করে এই মামলা চার্জশিট জমা দেন এবং মূলত যে মামলাটি করা হয়েছিল সেটি হচ্ছে আইনজীবী আলিফের বাবা জামাল উদ্দিন তিনি করেছিলেন ঘটনার পরপরই গত বছরের 30 নভেম্বর, অর্থাৎ ঘটনার 3 দিন পর তিনি মামলাটি করেছিলেন এবং সেখানে 31 জনের নাম উল্লেখ করে বাকি 10-15 জন অজ্ঞাতনামা আসামি রেখে তিনি মামলাটি করেন। তবে তদন্তকারী কর্মকর্তা পরে সেই 31 জন থেকে 3 জনকে বাদ দেন এবং তদন্তের পর বেরিয়ে আসে আরও 10 জনের সংশ্লিষ্টতার যে বিষয়টি, সেটির প্রেক্ষিতে তিনি যেটি দেখান যে আসলে এই হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের যে ভূমিকা সেটিকেও তিনি প্রশ্নবিদ্ধ করেন এবং মূলত এখানে যে হত্যাকাণ্ডটি হয়েছে তার পেছনে কিন্তু চিন্ময় দাসের এক ধরনের ভূমিকা তদন্তকারী কর্মকর্তা পেয়েছিলেন। তার কারণ হিসেবে তিনি অভিযোগপত্রে বলেছেন যে আসলে এই যে ঘটনাটি আদালত প্রাঙ্গণে ঘটেছিল সেটি আসলে চিন্ময় কৃষ্ণ দাসের, তিনি যখন প্রিজন ভ্যানে আটকা ছিলেন সে প্রিজন ভ্যান থেকে তিনি ভক্তদের উত্তেজিত করার চেষ্টা করেছিলেন, তাদেরকে যে পরিস্থিতি সেটিকে কিন্তু তিনি এক ধরনের নৈরাজ্যের দিকে নিয়ে গেছেন এবং যার ফলশ্রুতিতে আসলে আদালত পাড়ায় প্রায় 25 থেকে 30টি গাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং আদালতের ঠিক সামনের সড়কে আসলে আইনজীবী আলিফকে হত্যার ঘটনাটি ঘটেছিল। তো এই বিষয়টি নিয়ে আজকে আদালতে যে অভিযোগপত্রে জমা দেওয়া হয়েছিল সেটি যাচাই বাছাই করবেন মহামান্য আদালত এবং তার প্রেক্ষিতে তিনি বাদী পক্ষ কিংবা আসামি পক্ষের যে বক্তব্য সেটি শুনবেন এবং অভিযোগপত্রটি গ্রহণ করবেন কি করবেন না সেটি আসলে শুনানির পর বোঝা যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ আজ। আর এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন মিয়া আমিরুল, বিস্তারিত জেনে নিচ্ছি তার থেকে। আমিরুল, আপনার কাছে জানতে চাই যে খসড়া তালিকায় যদি কারো তথ্য ভুল আসে সেক্ষেত্রে সংশোধনের জন্য ঠিক কতদিন সময় পাওয়া যাবে? অনেক খসড়া তালিকা যেটি করা হচ্ছে আমরা দেখেছিলাম যে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশন
ভোটারদের তথ্য সংগ্রহ করছে, বিশেষ করে যারা মৃত ভোটার, সেই সাথে নতুন যে ভোটারগুলো রয়েছে তাদের কিন্তু তথ্য সংগ্রহ করেছে। এবং কমিশনের পক্ষ থেকে এবার যে বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা 3 ধাপে ভোটার তালিকার প্রকাশ করবে। বিশেষ করে আমরা দেখেছিলাম যে মার্চের শুরুতে অর্থাৎ 2রা মার্চ যে ভোটার দিবস ছিল সেদিন কিন্তু কমিশনের পক্ষ থেকে সবশেষ জানানো হয়েছিল যে 12,37,00,000-এরও বেশি ভোটার রয়েছে বর্তমানে দেশে। এবং এরপর আমরা দেখেছিলাম বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে কিন্তু কমিশনের পক্ষ থেকে এখন যেটি বলা হচ্ছে যে আজকে সম্পূরক ভোটার তালিকা দেওয়া হবে, যেটি কিংবা তাদের যে সংশোধনী কিংবা তাদের কারো যদি কোনো বিষয়ে আপত্তি থাকে সেই বিষয়টি কিন্তু 21শে আগস্ট পর্যন্ত তারা সুযোগ রাখছে নির্বাচন কমিশন। সেটি মূলত হবে জেলা উপজেলায় যে নির্বাচন অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোতে যাদের অভিযোগ রয়েছে কিংবা যাদের কোনো বিষয়ে তাদের আপত্তি থেকে থাকে তারা সেই বিষয়ে জানাতে পারবেন, কিংবা ভুলবশত যদি কোনো তথ্য বাদ পড়ে এখান থেকে কিংবা কোনো ভোটারের তথ্য সেটি কিন্তু যুক্ত করার সুযোগ রাখছে নির্বাচন কমিশন। একই সাথে যেটি বলা হচ্ছে যে আজকের দ্বিতীয় ধাপে যে সম্পূরক ভোটার তালিকাটা দেওয়া হবে কমিশনের পক্ষ থেকে, পরবর্তীতে আরও কিছু যাচাই বাছাই শেষে কিন্তু আমরা দেখেছিলাম যে সেপ্টেম্বর মাস শেষে কিন্তু অক্টোবরের শেষের দিকে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে 18 বছর যাদের হবে তারা কিন্তু এবার ভোটার তালিকা যুক্ত হতে পারবে, তথা তফসিলের আগেও কিন্তু আরেকটি ভোটার তালিকা দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। আর আজকে যে সম্পূরক ভোটার তালিকা দেওয়া হবে সেটি মূলত বলা হচ্ছে যে 44 লাখেরও বেশি ভোটার এখান থেকে বাদ পড়তে পারে এবং সংযুক্ত তথ্য হয়তো কমিশনের পক্ষ থেকে জানানো হতে পারে। অনেক নির্বাচন কমিশন অফিস থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল, জানাচ্ছিলেন সেখানে থেকে সবশেষ খবরাখবর। এদিকে গ্যাস না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। আর এই অবস্থায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ সহ এক কর্পোরেশন আর প্লে স্লিপের মাধ্যমে বিভিন্ন ধরনের যে সমস্ত কাজ সেগুলো সম্পন্ন করার দাবি জানিয়ে আসছে সার কারখানার শ্রমিকরা। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্জয়। সঞ্জয়, আপনার কাছে জানতে চাই যে আসলে শ্রমিকরা সেখানে ঠিক আন্দোলনে কি বলছেন, তাদের দাবি কি? আশুগঞ্জ সার কারখানাটাতে গত 1 মার্চ থেকে গ্যাস সরবরাহ বন্ধের কারণে এখানকার যে উৎপাদন কার্যক্রম ইউরিয়া সেটি বন্ধ রয়েছে। মূলত দীর্ঘদিন ধরে গ্যাস উৎপাদন বন্ধ থাকার এই যে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে প্রতিদিন প্রায় 1200 টনের মতো সার উৎপাদন ব্যাহত হচ্ছে বলে আমরা এখানকার কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পেয়েছি। এবং এর ফলে আসলে এখানে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ দেওয়ার দাবির পাশাপাশি আসলে এখানকার যারা শ্রমিক কর্মচারী আছেন তারা কিন্তু আজকে একটি বিক্ষোভ করেছেন। তারা বলছেন যে এই বিসিআইসির অধীনে যেসব কারখানাগুলো চলে সেগুলোর মধ্যে 2 ধরনের বেতন কাঠামো প্রচলিত আছে। তার মধ্যে একটি জাতীয় পে স্কেল এবং একটি মজুরি পে স্কেল, এবং এটিকে আসলে তারা বৈষম্য বলছেন। এবং আজকে যেই আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করা হয়েছে সেখান থেকে তারা বলছেন যে আসলে এই যে একই কারখানাতে আসলে 2 ধরনের বেতন কাঠামো তারা চান না। তারা বলছেন যে এটি বৈষম্য এবং সেটি তারা নিরসন করে তারা চাচ্ছেন যে এই মজুরি কমিশনে যারা আছে অর্থাৎ প্রায় কারখানার প্রায় 700-র মতো কর্মকর্তা কর্মচারীর মধ্যে 250 জনের মতো যারা আছে তাদেরকে এই মজুরি কমিশন অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং তারা আসলে এই মজুরি কমিশনটি বিলুপ্ত চেয়ে তারা চাচ্ছেন যে জাতীয় যে পে স্কেল আছে সেই পে স্কেলে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য এবং তাদের যেই বেতন কাঠামো সেটি পে স্কেল অনুযায়ী দেওয়ার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে এটি যদি আসলে না করা হয় সেক্ষেত্রে আজকে তারা যে আন্দোলন কর্মসূচি যেটি শুরু করেছেন এই যে বিক্ষোভ কর্মসূচি সেটি থেকে কিন্তু তারা একটি বার্তা তারা দিয়েছেন। তারা বলছেন যে যদি তাদের এই যে দাবিটি যে পে স্কেল কমিশনে তাদের যে অন্তর্ভুক্ত করে যে দাবি সেটি যদি মেনে না আনা হয় সেক্ষেত্রে তারা কিন্তু বৃহত্তর আন্দোলন কর্মসূচি তারা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি তথ্য দিয়ে রাখি যে এছাড়া তারা কিন্তু আরেকটি তথ্য তারা বলছেন এবং তারা কিন্তু শিল্প প্রতিষ্ঠার বড় কিন্তু একটি স্মারকলিপিও দিয়েছেন। এখানকার যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন আশুগঞ্জ সার কারখানা তার মাধ্যমে একটি স্মারকলিপি তারা দিয়েছেন। তারা তাদের যে এই পে স্কেলে অন্তর্ভুক্ত করে যে দাবি সেই দাবির পাশাপাশি কিন্তু তারা চাচ্ছেন যে এই যে আশুগঞ্জ সার কারখানাটিকে চালু করার জন্য তারা নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ কিন্তু দেওয়ার তারা দাবি জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল এখান থেকে আশুগঞ্জ সার কারখানা থেকে সবশেষ পরিস্থিতি। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্জয়।
এবার কুমিল্লার বাজারের প্রসঙ্গে চোখ রাখতে চাই, যেখানে চাল, ডাল, পেঁয়াজ, রসুন আর আদার দরে অস্থির হয়ে পড়েছে বাজার। মোটা, চিকন এবং সব ধরনের চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেশিতে। এছাড়া যদি ডাল, পেঁয়াজ, আদা এবং রসুনের দামের দিকে নজর দেওয়া যায়, তা সেখানে দেখা যাচ্ছে প্রতি কেজি প্রায় 10 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে টমছম ব্রিজ বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মাসুদ আলম। মাসুদ, আপনার মাধ্যমে জানতে চাই যে দাম বাড়ার কথা বলছিলাম, মোটা চাল, চিকন চাল এবং পাশাপাশি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, তো এই দাম বাড়ার পিছনে কারণ কি বলছেন ব্যবসায়ীরা? অনেক চাল, ডাল, আদা এবং পেঁয়াজ, রসুন এই ধরনের পণ্য সামগ্রীর দাম কিন্তু বেড়েছে সপ্তাহের ব্যবধানে। কারণ হচ্ছে যে দাম বাড়ার বিষয়ে আমরা আসলে কথা বলেছি যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে, খুচরা এবং পাইকারি দুই পক্ষের আসলে ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে সরবরাহ সংকট থাকার কারণে মূলত হঠাৎ করে মূলত এই পণ্য সামগ্রীগুলোর দাম বেড়েছে। তবে দাম বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি দাম বেড়েছে আদার দাম, এরপরে রয়েছে পেঁয়াজের দাম। তবে চালের দামটা কিছুটা সহনশীল পর্যায়ে থাকলেও সেটি এই 2-1 দিনের মধ্যে সেটি কেজিতে আরও 2 থেকে 3 টাকা বেড়েছে। একই সঙ্গে রসুনের দামও বেড়েছে মুসুরি ডালের দামও। আমরা এখানকার, আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ বাজার। এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে সপ্তাহের ব্যবধানে যে মোটা এবং চিকন 2 জাতের চালের দামই কিন্তু আসলে 2 থেকে 3 টাকা বেড়ে আপনার চিকন চালগুলো হচ্ছে যে 80 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে, আর মোটা চালগুলো 55 টাকা থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। আর অন্যদিকে যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকা থেকে 85 টাকা পর্যন্ত কেজিতে, প্রায় 15 থেকে 25 টাকা বেড়েছে এই যে সপ্তাহের ব্যবধানে। একই সঙ্গে পাশে রয়েছে রসুনের দাম বেড়েছে কেজিতে 5 টাকা থেকে 10 টাকা। যেমন আমরা দেশি রসুন বিক্রি হচ্ছে এখন বাজারে 110 টাকা দরে। একই সঙ্গে আমদানিকৃত রসুন বিক্রি হচ্ছে 160 টাকা দরে। এই যে দাম বাড়ার বিষয়টি আসলে তারা বলছেন যে রসুন এবং পেঁয়াজ সেটির বাজারে কিছুটা সংকট রয়েছে, যার কারণে দাম বেড়েছে। আর আদার দাম বেড়েছে একেবারে আকাশ ছোঁয়া অবস্থা, যেখানে আসলে 120 টাকায় আদা বিক্রি হয়েছিল এই সপ্তাহের আগে বৃহস্পতিবার এবং শুক্রবার বাজারে, কিন্তু সেটি এই আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা। দেশি এই যে রসুন আদা বিক্রি হচ্ছে 200 টাকা, যে আদা কেজিতে প্রায় 80 টাকা বেড়েছে। একই সঙ্গে আমদানিকৃত যে আদা রয়েছে সেগুলোর দাম বেড়ে কিন্তু সেটি প্রায় 250 টাকা দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে আমরা দেখেছি মসুরের ডালটি সেই ডালও বিক্রি হচ্ছে আসলে একটু বাড়তি দামে, সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়েছে। তো এই যে বাজারের দাম, পণ্য সামগ্রীগুলোর দাম বাড়ার কারণে আসলে ক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন যে বাজারে মনিটরিংয়ের অভাব রয়েছে। প্রশাসন এবং ভুক্ত অধিকারের পক্ষ থেকে বাজার মনিটরিং না করার কারণে আসলে ব্যবসায়ীদের যোগসাজশ বা বলে যে সিন্ডিকেটের কারণেই মূলত দামগুলো বেড়েছে বলে ক্রেতারা দাবি করছেন, ভোক্তারা দাবি করছেন। তো অনেকেই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লার টমছম বাজার থেকে, ব্রিজ থেকে সেখানকার সবশেষ নিত্যপণ্য যে সমস্ত দ্রব্যাদির দাম বেড়েছে তার সবশেষ খোঁজখবর রাখছিলেন মাসুদ আলম। এবার একটু তাকাতে চাই হচ্ছে পটুয়াখালীর দিকে। সেখানে পূর্ণিমা তিথিতে সাগর আর নদীতে কম বেশি মাছের সরবরাহ রয়েছে, তবে ঢাকা সহ দেশের বিভিন্ন যে মোকামগুলো আছে এবং হাট বাজারে মাছ বিক্রি হয়ে যাওয়ায় স্থানীয় যে খুচরা বাজার সেখানে সরবরাহ বেশ কমেছে। কেজি প্রতি সেখানে প্রকারভেদে দাম বেড়েছে 50 থেকে 300 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া পৌর শহরের খুচরা মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, যেমনটা বলছিলাম আসলে ঢাকা সহ অন্যান্য মোকামগুলোতে দেখা যাচ্ছে অগ্রিম মাছ বিক্রি হয়ে যাচ্ছে, সরবরাহ সংকট তৈরি হয়েছে। সেক্ষেত্রে স্থানীয় বাজারগুলোতে কি বলছেন যারা ক্রেতা বিক্রেতা আছেন তারা? অনেক এখানকার যে ক্রেতা তারা বলছেন যে সমুদ্র তীরে এবং নদ নদীর তীরে বসবাস করেও তারা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না, যেটুকু পাচ্ছেন তার দাম চড়া রয়েছে। সে কারণে ক্রেতাদের ভিতরে এক প্রকার হতাশা এবং ক্ষোভ দেখতে পেরেছি। তো এখানকার বিক্রেতারা বলছেন যে এখানকার যে মৎস্যবন্দর আলিপুর, মহিপুর সহ যে সকল পাইকারি মাছ বাজার রয়েছে সেখানে কিন্তু মাছের সরবরাহ থাকলেও কিন্তু অধিকাংশ মাছই
চলে যাচ্ছে ঢাকা সহ বিভিন্ন মোকামে। সে কারণে এখানে কিছুটা মাছের সরবরাহ এবং কম টাকা দামটা চড়া রয়েছে। আমি এখন কলাপাড়া পৌর শহরের যে কেন্দ্রীয় যে মাছ বাজার, খুচরা মাছ বাজার, সেখানে রয়েছি। এখানে আজকে 1 কেজি ওজনের যে ইলিশ তা আজ প্রতি কেজি বিক্রি হয়েছে 2600 টাকা। তার মানে এখানে প্রতি কেজিতে 300 টাকা বেড়েছে। এছাড়া যে 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ এই বাজারে বেচা বিক্রি হচ্ছে 2200 টাকা প্রতি কেজি। এখানে প্রতি কেজিতে বেড়েছে 200 টাকা। এছাড়া 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1500 টাকা। এখানেও বেড়েছে 200 টাকা প্রতি কেজিতে। এছাড়া যে 400 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1100 টাকা। এছাড়া যে অন্যান্য রুই, কাতল, মৃগেল সেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজিতে 50 থেকে 150 টাকা প্রতি কেজি বেশিতে বেচা বিক্রি হচ্ছে। এক কথা বলা যায় যে মাছের সরবরাহ থাকলেও কিন্তু খুচরা বাজার সরবরাহ কম থাকায় দামটা চড়া রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। ভোলার বোরহানুদ্দিনে এক স্বর্ণের দোকান মালিকের প্রতারণার শিকার হয়েছে অনেক উপজেলাবাসী। মনির জুয়েলার্স নামের দোকানে গচ্ছিত রাখা শতাধিক ভারী যে স্বর্ণালংকার আছে তা নিয়ে উধাও হয়ে গেছেন দোকান মালিক। নিখোঁজ দোকানদারের খোঁজ নেই গত কয়েকদিন ধরেই। আর স্বর্ণ ফেরত না পেয়ে পথে বসার উপক্রম হয়েছে প্রায় 2 শতাধিক পরিবারের। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন অঙ্কুর রায়। বোরহানুদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের রাশিদা বেগম 5 বছরের মেয়ের হৃদরোগ চিকিৎসায় স্থানীয় মনির জুয়েলার্স থেকে 12 আনা স্বর্ণ জমা রেখে নিয়েছিলেন 25,000 টাকা। তবে টাকা পরিশোধ করলেও স্বর্ণ ফিরিয়ে দেওয়ার আগেই গেল 21শে জুলাই থেকে উধাও দোকান মালিক মনির। হাতে কাগজ নিয়ে দোকানের সামনে অসহায় ভুক্তভোগী রাশিদা। 25,000 টাকা নেওয়ার পরে আমি আর ঢাকা যাইনি, হয়তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, আর যাইতে পারিনি। তো টাকাটা আমি গত মঙ্গলবারে দিয়ে জমা দিছি হের কাছে। টাকাটা দেওয়ার পরে হ্যাঁ বলছে যে আপা আপনি কাঠ নিয়ে বাসায় চলে যান, আমি আপনার 2 দিন পরে জিনিস দিব, বোলার থেকে জিনিস আনিয়া আপনারে দিব। পরে আর হ্যার পরে যখন আমি আসছি আইসা শুনি যে হে নাই, ফলাই গেছে। সবার সামনে সবার আলোচনা করতেছে যে হে নাই, মনির স্বর্ণকারে ফলাইছে। শুধু রাশিদা বেগমই নয়, এই ব্যবসায়ের সাথে লেনদেন করে নিঃস্ব হয়েছেন ইউনিয়নের অনেকেই। তাদের দাবি 100 ভরির বেশি স্বর্ণ জমা ছিল মনিরের দোকানে। স্বর্ণ কেনাবেচার পাশাপাশি চালাতেন গহনা জমা রেখে চড়া সুদে টাকা ধার দেওয়ার ব্যবসা। কিছুদিন আগে হঠাৎ দোকান বন্ধ করে এলাকা ছাড়েন মনির। থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলেছে ভুক্তভোগীরা। তবে বোরহানুদ্দিনের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মনিরের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। ঠিক করিও থুইয়া দিব আর আপনার বাহি 25,000 টাকা লইয়া আইবেন, আই আপনার জিনিস লইয়া যান। বুধবারে বিকাল আইছি, আমি বিকাল আইয়া দেই টালাও মারা। মনির আমি তো টাকা ঢোকাইছি, তুমি যেই কয়টিয়া ভাইবা আমি সেই কয়টিয়া ঢোকাইছি। 15 দিন কার তুমি আমার জিনিস আনো কয় আপনি বিয়ালে আইন। বিয়াল আপনি সন্ধ্যার সময় আইছি, সন্ধ্যার সময় আইয়া দিই মনিরিয়ায় ফলাইয়া ভাগছে। ওর কাছ থেকে আমি সামান্য কিছু টাকা নিছি এবং আমি ওরা টাকা ওই দিয়ে দিছি। এই সেই টাকার রিসিপ্ট টাকা দিয়ে দিছি। আমার স্বর্ণ দিবে গয়া ও আজকাল করতে করতে ঘুরে আমার টাকাও দেয় নাই, প্লাস জিনিসও দেয় নাই। প্রশাসনের কাছে আবেদন আনিয়া আমাকে এই জিনিসটি আমাকে হেফাজত করে যার উচিত। পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে দ্রুত গ্রেপ্তার করে ভুক্তভোগীদের স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জেলা জুয়েলার্স মালিক সমিতির। অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস বোরহানুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার। উনি আমাদের সমিতির সদস্য নয়, কিন্তু তারপরেও ব্যবসা করতেছে। এখন এটা আমরা যখন শুনলাম ঘটনাটা, শোনার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করেছিলাম তাকে কিভাবে ধরে আনা যায় বা কিভাবে কি করা যায়, কিন্তু আমরা তার অনেক জায়গায় আমরা চেষ্টা করেছি, তাকে পাওয়া যায়নি। এই বিষয়ে এখনো কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। কেউ যদি অভিযোগ করে সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখব এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা সেটা খতিয়ে দেখে যদি কোনো কেউ দোষী হয়, আপনি যার বিরুদ্ধে অভিযোগটা আনলেন, যদি সে অপরাধী হয় অবশ্যই আইনগতভাবে আমরা দেখব এবং আইনের মাধ্যমে যে সাজা তার প্রাপ্য সেটা আমরা অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করব। গত 25শে মে ভোলা সদর উপজেলার জংশন বাজারে গ্রাহকের 500 ভরি স্বর্ণ ও 50 লাখেরও বেশি টাকা নিয়ে উধাও হয় আরেক জুয়েলারি ব্যবসায়ী সোহাগ বালা। এবার বোরহানুদ্দিনের 100 ভরি নিয়ে লাপাত্তা মনির। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তৎপরতার আশা ভুক্তভোগীদের। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। এখন বাণিজ্যের সময় হলো ছোট্ট একটা বিরতি নেওয়ার, ফিরছে কিছুক্ষণ পরেই, সাথে থাকুন।